উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম বিধানসভা অশোকনগর বিধানসভা। বিগত নির্বাচনে অশোকনগর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা নারায়ণ গোস্বামী। পরবর্তীতে জেলা পরিষদের সভাধিপতি হন নারায়ণ গোস্বামী। 2026-এর নির্বাচনে নারায়ণ গোস্বামীর উপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু একাধারে বিভিন্ন দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস, পাশাপাশি অশোকনগরের অনুন্নয়ন নিয়ে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে ভোট দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে ডক্টর সুময় হীরা আর আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। ইতিমধ্যেই ভূমিপুত্র তাপস ব্যানার্জি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় প্রচারে সাড়া ফেলে দিয়েছেন। সংখ্যালঘু ভোট, বাম ভোট এবং আদিবাসী ভোট এবং শহরের শিক্ষিত মানুষদের ভোটের উপর ভরসা রেখেই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ তাপস ব্যানার্জি শুধু অবতীর্ণ নয়, পাশাপাশি অনেকটা আত্মবিশ্বাসী তাপস ব্যানার্জি। প্রত্যাশাই ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী নাম ঘোষণা হলো। এর আগের বারেরও আইএসএফ প্রার্থী ছিল অশোকনগরের, তিনি এবারও শুধু নাম ঘোষণার অপেক্ষা ছিল, অর্থাৎ তাপস ব্যানার্জি। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনীতি এর আগে অবশ্য তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তিনি এসে যোগদান করেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বলা যেতে পারে একজন অন্যতম ব্যক্তি। সেই তাপস ব্যানার্জির সঙ্গে আজকে আমরা রয়েছি এবং আজকে নাম ঘোষণা হয়েছে সদ্য। নওশাদ সিদ্দিকী নাম ঘোষণার পরেই তিনি কার্যত চলে গিয়েছেন হাতিশালা মোড়ে এবং তারপরে তাপস ব্যানার্জি তার কেন্দ্র এই অশোকনগরে এসে উপস্থিত হয়েছেন এবং তাপস ব্যানার্জির সঙ্গে আমরা সরাসরি কথা বলবো এবং তার কাছে জেনে নেব যে এই অশোকনগর বিধানসভার বর্তমান পরিস্থিতি, তার অতীত এবং তার রাজনৈতিক মতাদর্শ এবং পাশাপাশি তিনি রাজনীতিতে কিভাবে তিনি এই অশোকনগরের এবার বিধানসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি তাপসদা একটা বিষয় প্রথমেই আপনার কাছে জানতে চাইবো। এটা তো এখানে প্রায় অশোকনগরে 15 বার নির্বাচন হয়ে গেছে, তার আগে অতীতে প্রায় 7 বার সিপিআইএম জিতেছে, 2 বার সিপিআই জিতেছে, তারপরে কার্যত তৃণমূলের কাছে দখলেই, এবং সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে নারায়ণ গোস্বামী এবং তিনি আপনার প্রধান প্রতিপক্ষ বলা যেতে পারে এবং সেই সঙ্গে সুময় হীরাও রয়েছেন বিজেপির পক্ষ থেকে এবং আপনি আইএসএফ এর আপনি প্রার্থী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যেটা আপনার কাছে জানার, যে এর আগের যে ভোট হয়েছিল এবং সেই গত বিধানসভা ভোটে আপনার প্রাপ্ত ভোট ছিল প্রায় 45,000, ওখানে ছিল 93,000 আর 70,000 পেয়েছিল বিজেপির তনুজা, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে এই কভার আপটা করবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে 2021 সালে আইএসএফ এর জন্ম, তখন মানুষ আইএসএফ কে চিনতো না, জানতো না। হয়তো তাপস ব্যানার্জির নামটা অনেকে শুনেছে, আইএসএফ সম্পর্কে মানুষের ধারণা ছিল না। দীর্ঘ 5 বছরে আমাদের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, আমাদের চেয়ারম্যান, প্রিয় বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তার যা পারফরমেন্স, সেই পারফরমেন্স প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিধায়ক যদি কেউ হয়ে থাকে সেটা নওশাদ সিদ্দিকী। এটা আজকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। স্বাভাবিক কারণেই আইএসএফ এর গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক ব্যাপক আকার ধারণ করেছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, যে কারণে অশোকনগর তার ব্যতিক্রম নয়। আর দ্বিতীয় কথা আপনাকে বলি, 2021 সালে আইএসএফ এর আমি প্রার্থী হওয়ার আমি আইএসএফ এ জয়েন করি এবং আইএসএফ একটি প্রান্তিক মানুষের দল এবং প্রান্তিক মানুষের চিন্তা চেতনাই হচ্ছে বামপন্থা। সুতরাং আমি যে বামপন্থায় বিশ্বাসী, আজও সেই বামপন্থায় অটুল। বামপন্থার ঠিকে কেউ নেয়নি, বামপন্থা একটা মতাদর্শ, আর সেই মতাদর্শকে বয়ে নিয়ে চলেছে। যদি বলেন তো আইএসএফ এখন বয়ে চলেছে। আপনি দেখছেন তো আমার কর্মীরা কারা এখানে আছে, সব প্রান্তিক মানুষ, সকালবেলা কাজে গেছে, কাজ থেকে উঠে এসে আমাকে তারা স্বাগত জানাতে এসছে। তাহলে এটা হচ্ছে আবেগ। আর তার পাশাপাশি আপনাকে বলি যে অশোকনগর এবার সবচাইতে লড়াইয়ের জায়গা। আমি খুব ইন্টারেস্টিং হচ্ছি যে বিগত 5 বছরে যিনি বিধায়ক ছিলেন তিনি তার রিপোর্ট কার্ডটা সাবমিট করুন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে উনি বিধানসভায় কদিন উপস্থিত ছিলেন, কদিন অশোকনগরের মানুষের কল্যাণে বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, অশোকনগরের মানুষের দাবি উত্থাপিত করেছে। একটা অশোকনগর বিধানসভার বিধায়ক, যে এখানে ননিকরের বিধানসভা অশোকনগর, সারণ সেনের অশোকনগর, কেশব ভট্টাচার্যের অশোকনগর, এই অশোকনগরে সে বিখ্যাত একটা গান আছে, জানেন তো? সেটা হচ্ছে হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির দরে যা, ওরে হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির পারে যা,
ইটাক তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। অসরের মানুষ বলছে বিগত 5 বছরের যে এমএলএ ছিলেন তারে মানায়নি। তিনি প্রথমেই সব শেষ করে দিয়েছেন। অশোকনগরের সংস্কৃতি, অশোকনগরের মানে ক্রীড়া খেলাধুলা, যে মানে যে প্রতিষ্ঠানে আমরা খেলাধুলা করেছি ছোটবেলায়, অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন, সেই স্পোর্টস অ্যাসোসিয়েশনটাকে ভেঙে দিয়েছেন, স্টেডিয়ামটাকে দখল করেছেন, খেলার মাঠগুলোকে দখল করে নিয়েছেন উনি। সব ওনার নিশানায় চলতে হবে। সবচেয়ে দুঃখ লাগে কোথায় জানেন? যারা 1998 সাল থেকে তৃণমূলটা করলেন তাদের খুঁজে পাবেন না, তাদের কোনো ইজ্জত নেই। তৃণমূলের কর্মীদের কোনো ইজ্জত নেই। নারায়ণ গোস্বামী এখানে এমএলএ হওয়ার পর পৌঁছেই না কাউকে। শেষ কথা উনি বলবেন কেন? ওনার কাছে টাকা আছে, মানুষটা বুঝে গেছে। সেই জন্যই এই যে বিধানসভায় ননিকর বিধায়ক ছিলেন দীর্ঘদিন, সাধন সেন বিধায়ক ছিলেন, পতিত যোদ্ধা কেশববাবু বিধায়ক ছিলেন, তাদের বুকে পাটা হয়নি কোনোদিন অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনকে আঘাত করতে। এমনকি ধীমান রায় তারও সাহস হয়নি, শর্মিষ্ঠা দত্তের, হাবুল করের কারো সাহস হয়নি। উনি এসেই আগে সেটাকে দখল নেন, প্রথমে সেটাকে ভেঙে দেন। এটা আমি একদম ক্রীড়াবিদ, আমি খেলাধুলা করতাম ছোটবেলায়, আমি আইএফএ সাব জুনিয়র লিগ খেলেছি, মোহনবাগান মাঠ সব মাঠে আমি খেলাধুলা করেছি ফুটবল। ওই এস এর সাথে আমার নারীর টান আছে, সে এস কে তুলে নিয়ে গেছেন। তারপরে একটা বিধায়ক মঞ্চে দাঁড়িয়ে যখন বলে কাগলায় দোচা মধু মামন তুই নাচাতে পারিস, আমি কিন্তু নাচের গান গাইতে পারি, একলাতি মারবো মদ্যপ অবস্থায় হাজার হাজার মানুষের সামনে। এটা অশোনে কালচার নয়। উনি অশোনে বেলেল্লার সংস্কৃতির আমদানি করেছেন, আদিবাসীদের কটূক্তি করেছেন, আদিবাসীদের রং নিয়ে উনি বিষোদ্গার করেছেন। এখনো সেদিনকে গিয়েও দেখেছি ফ্লাইং কিস দিচ্ছেন। ফ্লাইং কিস দিচ্ছেন, হোয়াট ইজ দিস? দিস ইজ নট এ কালচার অফ দ্য অশোকনগর। আমি একটা সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, এই অশোকনগরকে দেখিনি। আমরা এই বেলেল্লার সংস্কৃতির অশোকনগরকে পুনরুদ্ধার করবো। তাপস ব্যানার্জি নতুন ননিকরকে দেখবে, নতুন কে সাধন সেনকে দেখবে, নতুন কে ভট্টাচার্যকে দেখবে এই অশোকনগরের বিধায়ক। আমি আশাবাদী এবার মানুষ রিজেক্ট করছে। ওই যে আবার বলছি যে ইতাক তোরে মানাইছে না রে, আরে একেবারে মানাইছে না রে। অশোকনগরে মানায়নি 5 বছরে, রিজেক্টেড। নারায়ণ গোস্বামী গান গায় বলে আপনিও গানেই জবাব দিলেন। যাই হোক, সেটা নিয়ে যাচ্ছি না। নারায়ণ গোস্বামী গান গেয়ে গিয়ে উনি মাদুলি নিয়ে বসতেন, আমি কিন্তু সংস্কৃতির চর্চা করি। আমি যে বিষয়টাতে যাব এবার, সেটা হলো যে এখানে এই মুহূর্তে আছে হলো, ধরুন সংখ্যালঘু ভোট হচ্ছে 27%, তার সঙ্গে আছে 21% আছে প্রায় তপশিলি ভোট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং আপনার নিজস্ব একটা পকেট ভোট আছে যেটা আদিবাসী ভোট, যেটা অনেকেই জানেন কিনা জানি না। সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব পকেট ভোট আছে আদিবাসী ভোট। সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আপনার ইকুয়েশনটা কোন জায়গাটায় যে আপনি এই কভার আপটা করবেন? প্রায় 48,000 ভোটের ব্যবধান গতবারে যদি হিসাব করা হয় আপনার সঙ্গে নারায়ণ গোস্বামীর, এবং সেই জায়গাটা কভার আপ কিভাবে করবেন? বিষয়টা হচ্ছে দেখুন, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, পুরো এন্টি এস্টাবলিশমেন্ট, এন্টি ইনকামবেন্সি ভোট দেওয়ার জন্য মানুষ রেডি। সুতরাং এই যে রাজ্যের সরকার যে দেখিয়েছে, যা পথ দেখিয়েছে, একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী দল ক্ষমতায় রয়েছে, আর ওদিকে ফ্যাসিবাদী সাম্প্রদায়িক বিজেপি দল, এদেরকে পরিত্রাণ করার জন্য মানুষ রেডি হয়ে বসে আছে। যদি সুস্থ ভোট হয়, বা আপনি দেখুন, আমি বিশ্বাস করি সংবিধানের প্রথম কথা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতীয়। এই ভারতীয়র মধ্যে কে সংখ্যালঘু, কে ধর্ম হিন্দু, কার এসসি ও খোঁজার দায়িত্ব আমার নয়। আমি তাপস ব্যানার্জি দীর্ঘ 40 বছর ধরে অশোকনগরের মাটিতে আপামর মানুষের নিজের পয়সায় সেবা করে গেছি। এখনো বহু মানুষকে প্রতিদিন আমার বাড়িতে লাইন পড়ে, তাদের সেবা করে চলেছি। আমি কখনো দেখিনি কার কি জাত, কার কি ধর্ম, এটা আমি দেখিনি। তো যারাই জাত ধর্ম নিয়ে পলিটিক্স করে, তারা পলিটিক্সের ময়দান থেকে বিদায় নেওয়া ভালো। আমি পুজো করতেও যাই না, আমার পুজো ঘরে আমার সাধনা। আর আমি আবার ইফতার পার্টিতে গিয়ে ওই ফেস টুপি পরে বসে থাকি না, গিয়ে বসে থাকতে হবে, যেটা সেই মুসলিম ধর্মকে তারা মানে কি বলবো, অসম্মান করে। তারা গিয়ে মুসলিম সমাজ এবার রিজেক্ট করবে তাদেরকে। নারায়ণ গোস্বামী নিয়ে তো কথা হলো, এবার যে কথাগুলো, যে সুময় হীরা এখানে দাঁড়িয়েছে, এবং সুময় হীরা এই মুহূর্তে বিজেপির থেকে দাঁড়িয়েছে, এবং বিজেপিরও কিন্তু গত বছরের প্রাপ্ত ভোট ছিল প্রায় 70,000-এর উপরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারও কিছুটা হলো বিজেপির হাওয়া কিন্তু রাজ্যে বওয়া শুরু হয়েছে। কারণ একদিকে হলো তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, অসংখ্য অভিযোগ, এবং পাশাপাশি বিভিন্ন সময় শোনাই যাচ্ছে
পয়সার বিনিময়ে টিকিট বিলি হয়েছে এবারে, সেই অভিযোগে বিভিন্ন সময় শোনা যাচ্ছে তৃণমূলের অন্দর থেকেই যেটা খবর পাচ্ছে। সেক্ষেত্রে বিজেপিকে প্রতিহত করবেন কিভাবে? প্রথম কথা, বিজেপি অসনগরে মাটিতে কোনো ফ্যাক্টর না। শুনুন, এক একটা ভোট এক একটা নিরিখে হয়। পঞ্চায়েত ভোট একরকম, দেখেন পঞ্চায়েত ভোটে কেড়ে নিয়েছে, আপনারা জানেন, এখান থেকে নারায়ণ গোস্বামী নির্দেশে পুলিশের সহযোগিতায় এখানকার ক্রিমিনালরা কেড়ে নিয়েছে। আমরা তো 6টা পঞ্চায়েত জিতে গেছিলাম, আমরা এখনো আমাদের 18টা মেম্বার জিতে আছে। সেখানে দাঁড়িয়ে লোকসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতে ভোট পেয়েছে টাউনে বেশি বলে, আর বিধানসভায় যখন সার্টিফিকেটটা আনতে যাবে কেউ যদি এমএলএ ঘুমিয়ে থাকে, তখনও যদি ঘুমিয়ে থাকে সে তো হবে না। আর তাপস ব্যানার্জি তো দুয়ারে তাপস ব্যানার্জি, অসনরে মানুষ জানে দুয়ারে তাপস ব্যানার্জি। তা দুয়ারে তাপস ব্যানার্জি এমএলএ হলে মানুষের কি লাভ হবে সেটা মানুষ খুব ভালো জানেন। এটা মানুষ, আমি মানুষের প্রতি আস্থা রাখি। অসনরে মানুষ, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, তারা বোঝেন কখন কোন জায়গায় ভোটটা দিতে হবে, এটা বিশ্বাস আছে। ওই মার্জিন টার্জিন সব অঙ্কের হিসাবে এবার মিলবে না। মানুষ তৃণমূলকে এবার তাড়াবে। আর দুর্ভাগ্যবশত আপনি যার নাম বললেন আমার বন্ধু স্থানীয় লোক, কারণ নির্বাচন আসবে আর উনি ভোটে দাঁড়াবেন না, এটা হয় নাকি? মানে আপনি বিগত 40-30 বছর ধরে যত ভোট হয়েছে, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, পৌরসভা হলে পৌরসভা, বিধানসভা হলে বিধানসভা, সব জায়গায় সময়রা ভোটে দাঁড়িয়েছে। আসলে উনি কোন দলটা করেন? উনি তো তৃণমূলের কাউন্সিলর ছিলেন। আমরা যে বার্তাটা দিয়েছি যাহা তৃণমূল তাহাই বিজেপি, সুমহিরা ক্যান্ডিডেট হওয়ার মধ্যে দিয়ে বোঝাই যায় তৃণমূল আর বিজেপি একই নাগপুরের যে নির্দেশেই তারা চলে। সুতরাং তৃণমূলকে যারা হাঁটাতে চাইবে তারা অবশ্যই আইএসএফকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। এটা আজকে অশনগরের। আচ্ছা, আর অশনগরের আমি ভূমিপুত্র, শুধু ভূমিপুত্র নয়, অশনগরটা হাতের তালুর মতন চিনি। আর তালুর মতন চিনি। এখানে খেলাধুলা করেছি, এখানে বড় হয়েছি, এখানে নাটক করেছি, এখানে নিজে গণসঙ্গীত গেয়ে বেরিয়েছি, মানুষের সেবা করে বেরিয়েছি। তো মানুষ জানে 21 সালের সাথে আজকে 26 সালে মেলাবেন না। 21-এর আইএসএফ আর 26-এর আইএসএফ ফায়ার অ্যান্ড ডিফারেন্স। অর্থাৎ আপনি যেটা বললেন যে মুকুল রায়ের যে বক্তব্য যেটা বলেছিল যাহা বিজেপি তাহাই তৃণমূল, ভুল করে বললেও সেটাকে আপনি কার্যত মান্যতা দিলেন। কিন্তু এবার আমি যে বিষয়টা বলতে চাইছি যে আপনি ভোটে দাঁড়িয়েছেন এবং ভোটে দাঁড়ানোর পরে স্বাভাবিকভাবে মানুষের একটা এক্সপেকটেশন আপনার প্রতি তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অশোকনগরে কি কি উন্নয়ন হয়নি যেটাকে আপনি ফোকাস করবেন, এবং কোনটা আপনি থাকলে কোনটাকে ফোকাস করবেন মানুষের জন্য, উন্নয়নের নিরিখে কি কি ফোকাস করবেন সেটা যদি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে অশোকনগরে মানে মানে পরিযায়ী অশোকনগরের ম্যাক্সিমাম হচ্ছে মানুষ, ইয়ং ছেলে সব পরিযায়ী শ্রমিক। বোম্বে, পুনা, হায়দ্রাবাদ, চেন্নাই, তামিলনাড়ু, গুজরাট, আমি কোথায় নেই অশোকনগরের মানুষ কাজে গেছে। আমি এখানে কর্মের সংস্থানের ব্যবস্থা করব। তার প্রথম কাজ হবে ওএনজিসির গ্যাস উত্তোলনের জন্য যত দূর লড়াই করতে হয় সেই লড়াই করে গ্যাস উত্তোলন যদি এখানে সৃষ্টি হয় কর্মসংস্থান হবে। হ্যাঁ, ঘরের ছেলেকে ঘরে ফেরাবো, 1। 2, এখানে দীর্ঘদিন ধরে টেক্সটাইলে একটা বিরাট জায়গা ছিল, আপনারা জানেন না অশোকনগরকে। আরআইসি বলে একটা মিল ছিল যেখানে কত মা বোনেরা কাজ করতেন। স্প্রিং মিল এখন প্রমোটিং হচ্ছে। ওখানে জরিয়া হওয়ার কথা ছিল, কেন জরিয়া হলো না? এখানে জানেন কত কুটির শিল্প আছে অশোকনগরে? এই যে কাস্কেট, মানে সোনার বাস্কেট তৈরি করে, এই সোনার বাস্কেটের তার একটা অঙ্গন করার কথা ছিল, সেটাও কিন্তু তৈরি হয়নি। আমি চেষ্টা করব ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার জন্য যা করার তাই জন্য লড়াইটা করব, 1। 2, এখানে বেরেল্লা সংস্কৃতির যে দৌরাত্ম্য বেড়ে উঠেছে, 7টা জুয়ার যে আক্রা বেড়ে উঠেছে 5 বছর ধরে, এবং অবৈধ মাটি পাচার চলছে যেভাবে, অবৈধ মাটি পাচার বন্ধ করে সরকারের কোষাগারে রয়্যালটি যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করব। মাটি তোলার প্রয়োজন আছে, বাড়ি টাড়ি করতে গেলে লাগে, কিন্তু সেটা অবৈধ হবে কেন? কেন রয়্যালটি কাটবে না তারা? সরকার রয়্যালটি, টাকাটা কোথায় যাচ্ছে এটা অনুসন্ধান করব। কোনো অবৈধ কাজ এখানে চলতে দেব না। তাপস ব্যানার্জিকে কোটি টাকায় কেনা যায় না। আর তারপরে এমএলএরা ভাতা কেন নেবে? এমএলএ ভাতার বিরুদ্ধে প্রথম কথা বলে যাচ্ছি। সালে বলেছিলাম আজ এমএলএ তো দেশ সেবা করতে এসছে, সে কেন ভাতা পাবে? আমার একটা কর্মী খেটে সারাদিন খেটে 5,000 টাকা রোজগার করতে পারে না, 500 টাকা রোজগার করতে পারে না, আর আমি একটা সমাজ সেবা করতে এসে 1,21,000 টাকা মাইনে নিয়ে বসবো? অবশ্যই। এবং তার না যদি কাজ না করতে পারে, রাইট টু রিকল। এটা রাঘব চাট্টা না, আমি 21 সালে বলেছি, আমার ভিডিও দেখুন। আজকে রাঘব চাট্টাকে প্রচার দিচ্ছে মিডিয়া, তাই জন্য জানছেন। 21 সালে আমি বলেছিলাম যে রাইট টু রিকল করবেন, এই আইনের জন্য তথা আমরা তোলপাড় করব। যদি এমএলএ কাজ না করতে পারে তাকে রাইট টু রিকল করো, রাইট টু রিকল তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আইন জারির পক্ষে ওকালতি করতে হবে। 21 সালে আমি বলেছিলাম যে এমএলএদের কেন ভাতা থাকবে, এমএলএদের কেন পেনশন পাবে, অবসরকালীন পেনশন কেন পাবে, এগুলো বন্ধ করতে হবে। আসলে মানুষের হাতে পয়সা দিতে হবে।
তার উদ্যোগে আমাকে দিয়ে চিল্লাতে হবে। আর অশোকনগরের জল নিষ্কাশনী ব্যবস্থাটা একটা বিরাট হ্যাম্পার্ট। এবং আপনি জানেন না, সবচেয়ে বড় কথা, এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছে নারায়ণ গোস্বামী, তিনি হচ্ছে চাষিদের যিনি চুরি করে টাকা মেরে খেয়েছে যে প্রধান। হাইকোর্টে আমি মামলা করেছি, আপনাকে দেখাতে পারি, প্রমাণ করেছে প্রধানের স্বামী যে 7,69,000 টাকা মেরে নিয়েছে। 5 বছর ধরে একটা জলের যে লাইন, জল চাষে যে জল যায়, সেই টিউব মানে ডিপ টিউবওয়েলটা বন্ধ হয়ে আছে। আমি আরটিআই করেছি হাইকোর্টে, হাইকোর্ট থেকে পরিষ্কার বলে দিয়েছে বিডিও সাহেব যে এটা মনিরুল হোসেন গাজী 7,69,000 টাকা ইলেকট্রিসিটি জমা দেয়নি, তাই তাকে জমা দিতে হবে। সেই মনিরুল হোসেন গাজী দেখুন কালকেও নারায়ণ গোস্বামীর সাথে, ইফতার পার্টিতেও নারায়ণ গোস্বামীর সাথে, আবার আপনার মজলিসেও, ইফতার মজলিসেও নারায়ণ গোস্বামীর সাথে। তাহলে দাদার কি ছত্রছায় মানে দুর্নীতিকে স্বজন পর্যন্ত তাহলে উনি লালন পালন করেছেন, এসব প্রমাণ তো দেবো। পুরো অশোকনগরে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে পুরো মদত দিয়ে গেছেন আমাদের এমএলএ 5 বছর। এক এক করে প্রমাণ দেবো। ওয়েট, আজকে তো সবে দাঁড়ালাম, মাঠে নামি, তারপরে দেখবেন প্রমাণ সহ দুর্নীতি হাজির করব। যে দুর্নীতিকে গাড়াল করার সর্দার হচ্ছে গত 5 বছরের বিধায়ক। মানে মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আপনার আরেকটা এজেন্ডা। হ্যাঁ, আরেকটা এজেন্ডা। আরে দুর্নীতি করলে তো গরিব মানুষজন কার টাকা কে খাচ্ছে বলুন তো? আজকে চাষিরা কেন তাহলে ওখানে 3 ফসলি জমি, সেখানে আজকে একটা এমএলএ দায়িত্ব নেই যে ওই জমিটা, ওই জলের লাইনটা বন্ধ কেন? আমি ক্যান্ডিডেট হয়ে বাড়ি বাড়ি ঘুরতে গিয়ে দেখেছিলাম যে ওখানে একটা 3 ফসলি জমি চাষ হচ্ছে না কেন, ওখানে ইলেকট্রিক্যাল লাইন কেটে দিয়ে গেছে। কি কারণ? পরে জানা হলো মনির হোসেন গাজী টাকা মেরে খেয়েছে। তারপর আমি হাইকোর্টে চলে গেলাম, পিএল, এই যেমন অর্ডার রয়েছে, দেখতে পারেন না, মোবাইলে অর্ডার রয়েছে, সেখানে 7,69,503 টাকার একটা চেক দিয়েছিলেন মনির হোসেন গাজী, বাউন্স করে 25/12/2025-এ বাউন্স করেছে। উনি যদি নাই মেরে খায় থাকেন, তাহলে টাকাটা জমা করলেন কেন? হাইকোর্টে লিখিত দিয়েছে আমি 6 ফেব্রুয়ারির মধ্যে জমা করবো, স্টিল নাম এখনো টাকাটা জমা করেনি। এত সহজ হবে না। নারী বুড়ি যা টাকা খেয়েছে কৃষকের, সেই টাকা কিভাবে আইনের মাধ্যমে বের করতে হয় সেটা তাপস ব্যানার্জি জানে। এটা একটা, আরো আছে, অর্ডারগুলো বেরো। 2021 এবং 2026-এর মধ্যে অবশ্যই আইএসএফ এর ভিতর অনেক পার্থক্য এসেছে, জনবল বেড়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে জনবল প্রচুর আপনাদের বেরোচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার শেষ একটাই বক্তব্য যে সাধারণ মানুষ যারা আপনার এখানকার ভোটার, তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? বার্তা একটাই, ভূমিপুত্রকে ভোট দিন। সমাজসেবক যাকে দেখেছেন ছোট থেকে সমাজসেবা করতে, তাকে ভোট দিন। অশোকনগরের সংস্কৃতির যে পীঠস্থান, তাকে ফিরিয়ে আনতে হবে। অশোকনগরের ঐতিহ্যবাহী ক্রিয়া চর্চার যে ব্যবস্থা, তাকে ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আপনার ঘরের ছেলেকে আপনাকে ভোট দিতে হবে, কোনো বহিরাগত নয়। এখানে টায়ার জ্বালায়নি যদিও তৃণমূল, অন্য জায়গায় বহিরাগত ক্যান্ডিডেটের জন্য টায়ার জ্বালাচ্ছে। আমি জানি না এখানকার তৃণমূলরা বহিরাগত ক্যান্ডিডেটকে আদৌ কি মেনেছেন, আমার মনে হয় মানেননি। টায়ারটা জ্বালাননি, আসল জ্বালাটা ব্যালটে দিয়ে দেবেন, এটা বিশ্বাস আছে আমার। আমরা এতক্ষণ কথা বলছিলাম তাপস ব্যানার্জির সঙ্গে, অর্থাৎ আইএসএফ এর এই মুহূর্তে অশোকনগরের প্রার্থী, এবং তিনি যে বক্তব্যগুলো বললেন সেই বক্তব্যের মূল নির্যাস, এবং সেই নির্যাসটা হলো যে অশোকনগরের সাধারণ মানুষের, অর্থাৎ প্রান্তিক মানুষ যারা, তাদের জন্য তিনি যদি যেতেন, সেক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে তিনি সওয়াল করবেন। রাইট টু রিকল যে বিষয়টা, সেই রাইট টু রিকল নিয়েও তিনি সরব হবেন। পাশাপাশি যে এলাকার উন্নয়ন, সেটা সেচ ব্যবস্থা হতে পারে, নিকাশি ব্যবস্থা হতে পারে, সমস্ত কিছু উন্নয়ন নিয়ে কথা বলবেন। পাশাপাশি তিনি দাবি রেখেছেন যে এখানকার সমস্ত মানুষের কাছে, যে বহিরাগতকে নয়, যে নিজের এলাকার মানুষকে, অর্থাৎ কাছের মানুষকে যেন অশোকনগরবাসী ভোট দেয়, এই আবেদন তিনি সমস্ত ভোটারদের কাছে রেখেছেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।